স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা তাইলে আজকে পড়ব হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। তাইলে পুকুরের বাস্তুতন্ত্রটা আমরা নোট থেকে পড়ে ফেলব। তাইলে আমাদের নোটে চলে আসি। প্রথমে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে একটু রিমাইন্ড করে নিই। বাস্তুতন্ত্রে কি কি থাকে, তাই না? বাস্তুতন্ত্রের উপাদান কি কি আমরা এই যে এখানে ছকে যেটা পড়ছিলাম, এই যে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ, তাইলে কি কি উপাদান থাকে? একটা থাকে জড় উপাদান, আর একটা ভৌত, আর একটা জীব। তাইলে জড়র মধ্যে জৈব অজৈব, আর ভৌত হচ্ছে আবহাওয়া জলবায়ু, আর জীব হচ্ছে উৎপাদক খাদ্য বিয়োজক। তাইলে এই জিনিসটাই আমরা এই পুকুরের ক্ষেত্রে সিরিয়ালি লিখে ফেলবো, তাইলেই হইল। প্রথমে আমরা চলে আসি। তাইলে বাস্তুতন্ত্রে কি থাকে? জড় উপাদান থাকে। জড় উপাদান কয় প্রকার থাকে? দুই প্রকার থাকে, অজৈব আর জৈব। তাইলে পুকুরের বাস্তুতন্ত্রেও কি থাকবে? অজৈব উপাদান থাকবে, জৈব উপাদান থাকবে। তাইলে প্রথমেই আমরা লিখে ফেললাম যে পুকুরের বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। তাহলে অজৈব উপাদান হিসেবে কি কি ছিল আমাদের? ওই যে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের অঙ্গ, টিস্যু, কোষ, তারপরে তাদের বর্জ্য পদার্থ, এগুলা ছিল না? এগুলা মিলে হিউমাস গঠন করতো। অ্যান্ড পুকুরে তো হিউমাস নাই। হিউমাস সমৃদ্ধ কি আছে? পুকুরের তলায় আছে কাদা। তাইলে এই যে আমরা দেখি যে অজৈব পদার্থ হিসেবে পুকুরে কে থাকতেছে? তাহলে অজৈব পদার্থ হিসেবে পুকুরে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের বর্জ্য পদার্থ, আর হচ্ছে মৃতদেহ মিশ্রিত হিউমাস সমৃদ্ধ কাদা। এরপরে আমরা চলে আসি জড় উপাদানের মধ্যে আরেকটা ছিল হচ্ছে জৈব উপাদান। তাহলে জৈব উপাদান হিসেবে আমরা কি মনে রাখছিলাম? জৈব উপাদান হিসেবে আমাদের রাসায়নিক ইয়েগুলা পদার্থগুলো আমাদের জৈব উপাদান হিসেবে কাজ করতো আর কি। এখানে রাসায়নিক কী কী আছে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, আর হচ্ছে ফসফরাস। তাহলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন তো থাকবেই, সাথে কি আছে? ক্যালসিয়াম আর হচ্ছে ফসফরাস। তাইলে আমাদের জড় উপাদান শেষ। এখন আমরা চলে আসি জড় উপাদানের পর আর কোন উপাদান ছিল? ভৌত উপাদান। ভৌত উপাদান হিসেবে কি? পরিবেশ আর জলবায়ু। তাইলে পুকুরের পরিবেশ আর জলবায়ু কি নিয়ে গঠিত হয়? তাইলে পুকুরের ভৌত পরিবেশ, এই আবহাওয়ার জলবায়ুর মধ্যে কি কি আছে? সূর্যালোক, বাতাস, পানি। তাহলে পুকুরে আছে পানি, ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়, ঢেউ খেলে পুকুরের পানিতে, আর হচ্ছে সূর্যের আলো বলে হচ্ছে পুকুরের পানিতে। তাইলে আমরা পেলাম জড় উপাদান, আমরা পেলাম ভৌত উপাদান, আমাদের আর থাকে হচ্ছে জীব উপাদান। এখন জীব উপাদানের মধ্যে কি কি? উৎপাদক, খাদক আর বিয়োজক। উৎপাদক, খাদক আর হচ্ছে বিয়োজক। উৎপাদকের ইংরেজি আমাদের জানতে হবে। উৎপাদন করার ইংরেজি কি? প্রোডাকশন। তাইলে যারা প্রোডাকশন করে তাদের বলা হয় প্রোডিউসার। তাহলে উৎপাদকের ইংরেজি হচ্ছে প্রোডিউসার। আর খাদক, খাদকরা হচ্ছে কনজিউম করে, নিজের ভেতরে নিয়ে নেয়, খেয়ে নিজের ভেতরে কনজিউম করে, এই জন্য খাদকদের ইংরেজি হচ্ছে কনজিউমার। তাহলে উৎপাদকের ইংরেজি প্রোডিউসার, খাদকের ইংরেজি কনজিউমার, আর হচ্ছে বিয়োজক, বিয়োজকের ইংরেজি হচ্ছে ডিকম্পোজার। এই কয়েকটা ইংরেজি জানতে হবে। তাইলে প্রোডিউসার, তারপরে কনজিউমার, আর হচ্ছে ডিকম্পোজার। তাহলে ভৌত উপাদানের মধ্যে আমরা কী কী পাচ্ছি? উৎপাদক পাচ্ছি, খাদক পাচ্ছি, আর পাচ্ছি হচ্ছে বিয়োজক। প্রথমে আমরা চলে আসি উৎপাদক। উৎপাদক হিসেবে কারা কাজ করে? সবুজ উদ্ভিদ। তাইলে পুকুরে সবুজ কে থাকে? থাকে সবুজ শ্যাওলা, এছাড়া থাকে কচুরিপানা পুকুরে ভাসমান, এবং কিছু অন্যান্য ছোট ছোট কিছু উদ্ভিদও ভেসে থাকে, আবার ডুবেও থাকে, আবার পুকুরের কিনারে কিছু উদ্ভিদ থাকে। তাহলে ভাসমান ও ডুবন্ত ছোট বড় উদ্ভিদ, যারা প্রত্যেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। এরা সবাই কেমন? সবুজ। তাইলে সবুজ শ্যাওলা, কচুরিপানা, ভাসমান ডুবন্ত ছোট বড় উদ্ভিদ, যারা প্রত্যেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে কি জাতীয় খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে। এরাই কি হিসেবে কাজ করে? উৎপাদক হিসেবে কাজ করে। তাহলে পুকুরের উৎপাদক আমরা লিখে ফেললাম। এরপরে আমরা চলে আসি খাদক। খাদক কয় স্তরে থাকে? প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, আর তৃতীয় স্তরের। তাহলে প্রথম স্তরের খাদক কারা? যারা সরাসরি উৎপাদককে খেয়ে বেঁচে থাকে, ওই যে সবুজ উদ্ভিদগুলোকে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। তাইলে এরা কী করে? উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে। কারা উৎপাদকদের খায়? এই যে খুদে খুদে কিছু পোকা আছে পুকুরের পানিতে ভাসমান, তারা এই ঘাস, লতা পাতা, শ্যাওলা খেয়ে বেঁচে থাকে। মশার শুককীট বা লার্ভা, এরাও এই শ্যাওলা এগুলো খেয়ে বেঁচে থাকে। অতি ক্ষুদ্র কিছু প্রাণী থাকে এবং জু প্ল্যাঙ্কটন থাকে। এর পাশাপাশি রুই কাতলাও কি করে?
পুকুরের পাড়ে যদি ঘাস থাকে, তারপরে কলার পাতা বিছায় দাও, সেগুলো খেয়ে ফেলে, তাই না? তার মানে এই রুই কাতলাও কী হিসেবে কাজ করবে? যেহেতু ঘাস খাচ্ছে, কলার পাতা খাচ্ছে, তার মানে এরা প্রথম স্তরের খাদক হিসেবেও কাজ করবে, হয়তো দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক হিসেবে কাজ করতেও পারে, নাও পারে। ওকে, তাইলে প্রথম স্তরের খাদক সম্পর্কে আমরা জানলাম যে এরা উৎপাদকদের খেয়ে বাঁচে। ছোট ছোট যেগুলো আছে পুকুরের পানিতে, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। সাধারণত এই ছোট বাদে বড়োর মধ্যে কে কে আছে? রুই আর কাতলা। এখন জু প্ল্যাঙ্কটন কি? আমরা প্ল্যাঙ্কটন দিয়ে, এই জু প্ল্যাঙ্কটন থেকে আমরা কয়েকটা তথ্য আগে পড়ে আসি। প্রথমে আমরা চলে আসি প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কাকে বলে? পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্ল্যাঙ্কটন বলে। কাদের? ক্ষুদ্র জীবদের। তাহলে ক্ষুদ্র জীব, প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে ক্ষুদ্র জীব। এখন জীবের মধ্যে কে কে আছে রে? উদ্ভিদ, আর আছে কে? প্রাণী, তাই না? উদ্ভিদ আর প্রাণী মিলেই তো জীব। তাহলে উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীরও জীবন আছে, এই জন্য এরা দুজন মিলেই কি? জীব। এখন এই যে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের সবাইকে একসাথে বলা হচ্ছে প্ল্যাঙ্কটন। এখন প্ল্যাঙ্কটন থাকে দুই ধরনের। প্ল্যাঙ্কটন থাকে কয় ধরনের? দুই ধরনের। একটা ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা জু প্ল্যাঙ্কটন। ফাইটো মানে কি? প্রথমটা উদ্ভিদ, আর জু মানে কি? প্রাণী। জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কারা থাকে? উদ্ভিদ থাকে না প্রাণী থাকে? প্রাণী থাকে, তাই না? তাইলে ফাইটোপ্ল্যাঙ্কটন এটা উদ্ভিদ রিলেটেড, আর জু প্ল্যাঙ্কটন এটা প্রাণী রিলেটেড। এখন ফাইটোপ্ল্যাঙ্কটন কাকে বলে? এই যে ক্ষুদ্র জীবের জায়গায় আমরা জাস্ট বলে দেবো ক্ষুদ্র উদ্ভিদ, আর জু প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে ক্ষুদ্র জীবের জায়গায় জাস্ট বলে দেবো ক্ষুদ্র প্রাণী। তাইলে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদদের কি বলে? ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। তাহলে উদ্ভিদ মানেই কি? এরা সবুজ। সবুজ মানেই কি? সালোক সংশ্লেষণে সক্ষম। সালোক সংশ্লেষণে সক্ষম মানেই কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবং এরা কি হিসেবে কাজ করে? যেহেতু খাদ্য তৈরি করতে পারে, প্রডিউসার, তার মানে এরা কী হিসেবে কাজ করবে? উৎপাদক হিসেবে কাজ করবে। এবং এরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় স্বভোজী। কি বলা হয়? স্বভোজী। স্বভোজীর ইংরেজি হচ্ছে অটোট্রফ। অটোট্রফ মানেও স্বভোজী, অটোট্রফিক মানেও স্বভোজী আর কি। অটোট্রফ বা অটোট্রফিক। তাহলে অটোট্রফ বা অটোট্রফিক মানে হচ্ছে কি? স্বভোজী। স্বভোজী বা অটোট্রফ হিসেবে তাহলে কারা কাজ করে? স্বভোজী বা অটোট্রফ হিসেবে কাজ করে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এরপর আমরা চলে আসি জু প্ল্যাঙ্কটন। তাহলে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলা হচ্ছে? জু প্ল্যাঙ্কটন। তাহলে এই যে উদ্ভিদদের ফাইটো, প্রাণীদের জু, দুইটাকে একসাথে শুধু প্ল্যাঙ্কটন। ঠিক আছে? তাহলে তাহলে জু প্ল্যাঙ্কটন কি? এরা প্রাণী। তাহলে প্রাণীরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? পারে না। উদ্ভিদদের ওপর নির্ভরশীল, তাই না? এরা খাদ্যের জন্য, এই জন্য বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন বা উৎপাদক। এরা ফাইটোপ্ল্যাঙ্কটন বা উৎপাদকদের খেয়ে বাঁচে। ঠিক আছে? তাহলে প্ল্যাঙ্কটন রিলেটেড আমরা কয়েকটা তথ্য পড়ে ফেললাম। আমরা আগের পড়ায় ফিরে যাই। আমরা পড়তেছিলাম খাদক। তাহলে প্রথম স্তরের খাদক হিসেবে প্রথমে আমরা বললাম উৎপাদক, এরপর প্রথম স্তরের খাদক আমরা জানলাম এরা উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে। এর মধ্যে কে আছে? ক্ষুদে পোকা, মশার শুকির বা লার্ভা, অতি ক্ষুদ্র প্রাণী, জু প্ল্যাঙ্কটন, রুই কাতলা। বড়দের মধ্যে শুধু রুই কাতলা। প্রথম স্তরের খাদক গেল। আমরা চলে আসি দ্বিতীয় স্তরের খাদক। যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে তারাই কি দ্বিতীয় স্তরের খাদক। তাহলে ছোট মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, ব্যাঙ। তাহলে উদাহরণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। উদাহরণ একবারে কোনটার মধ্যে কোন উদাহরণ আছে এটা মুখস্থ থাকতে হবে। প্রথম স্তরের খাদক অবশ্যই আকারে সবচেয়ে ছোট হবে। তাহলে প্রথম স্তরের খাদকে মনে রাখবো ছোট আর বড়। ছোটোর মধ্যে কি আছে? ছোট পোকা, মানে ক্ষুদে পোকা, পোকার মতোই দেখতে আছে, মশার শুকির বা লার্ভা, অতি ক্ষুদ্র প্রাণী। আর এই ক্ষুদ্র প্রাণী যারা পানিতে ভেসে থাকে তাদেরকে কি বলা হয়? জু প্ল্যাঙ্কটন বলা হয়। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। এর মধ্যে কি আছে? দেখো, এই যে ক্ষুদে পোকা, মশার শুকির, এদেরকে খাইতে পারবে। ছোট মাছ খাইতে পারবে, ব্যাঙ খাইতে পারবে, তাই না? জলজ পতঙ্গ খাইতে পারবে এদেরকে, চিংড়িও খাইতে পারবে এদেরকে। তাহলে এদেরকে কারা খেতে পারবে সেই হিসেব করে মনে রাখবা। তাহলে ছোট মাছ, চিংড়ি তো ছোট মাছের মধ্যেই পড়ে। তাহলে ছোট মাছ, চিংড়ি আর পতঙ্গ, ব্যাঙ, জলজ পতঙ্গ আর ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক হিসেবে কাজ করে। তৃতীয় স্তরের খাদক কারা? যারা দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বাঁচে। তাহলে এরা দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। উদাহরণ কি? এই যে এদেরকে তাহলে কারা খাবে?
ছোটো মাছকে কে খাবে? বড় মাছ। চিংড়িকে কে খাবে? বড় মাছ। পতঙ্গকে কে খাবে? বড় মাছ। তাইলে বড় মাছ আর মনে রাখবো বক। তাইলে ব ব দিয়ে মনে রাখবো। তাহলে তৃতীয় স্তরের খাদকের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে ব। বতে বড় মাছ, বতে বক। তাহলে বড় মাছের মধ্যে এখন কে কে আছে? শোল, বোয়াল, চিতল, এগুলা। শোল, বোয়াল, চিতল, ভেটকি। এর সাথে আছে কে? বক। তাহলে পুকুরের আমরা উৎপাদক পেলাম, খাদক পেলাম। এখন আমরা চলে আসি বিয়োজক। বিয়োজক হিসেবে কে কাজ করে? আমরা জানি বিয়োজক হিসেবে বিএফ কাজ করে, তাই না? তাইলে বিয়োজক হিসেবে বিএফ মানে কি? ছত্রাকার ব্যাকটেরিয়া। তাহলে এরা কোথায় থাকতে পারে? পানিতেও থাকতে পারে, কাদাতেও থাকতে পারে। তাইলে পুকুরের পানিতে এবং কাদায় বসবাসকারী মৃতজীবী বিএফ বিয়োজক হিসেবে কাজ করে। পুকুরে কোনো মাছ মরে গেলে, কোনো পোকা মরে গেলে, কোনো উদ্ভিদ মরে গেলে সে মৃত জীব দেহকে পচনে সহায়তা করে এরা, এবং তা মাটি এবং কাদার সাথে মিশিয়ে মাটি ও কাদায় কী করে? পুষ্টি উপাদান সৃষ্টি করে। এখন এই মাটি ও কাদার সাথে কি লাগা আছে? নিচে যে মাটি আছে পুকুরের, এই মাটির সাথে তো উদ্ভিদ, কিছু জলজ উদ্ভিদ লাগানো আছে, তাই না? তাইলে এই মাটি থেকে জলজ উদ্ভিদ এই পুষ্টি উপাদান আবার সরবরাহ করবে, আবার ছোট পোকারা এই জলজ উদ্ভিদকে খাবে, এই ছোট পোকাকে আবার তার চেয়ে একটু ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ খাবে, এইভাবে এই ঘটনাটা চক্রাকারে চলতে থাকবে। তাহলে পুষ্টি উপাদান সৃষ্টি করবে। এই পুষ্টি উপাদান কি হয়? জলজ উদ্ভিদরা গ্রহণ করে পুনরায় কোথায় সরবরাহ করবে? বাস্তুতন্ত্রে সরবরাহ করবে, পুনরায় বাস্তুতন্ত্রে সরবরাহ করে। এভাবেই পুকুরে প্রথমে থাকে জড় উপাদান, ভৌত উপাদান, উৎপাদক, খাদক, বিয়োজকদের মধ্যে এই যে সাইক্লিক্যাল একটা ঘটনা ঘটতেছে, এটাকেই বলতেছে কি? মিথস্ক্রিয়া। তাহলে বিয়োজকদের মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তাহলে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে লিখা আমাদের এতটুকু পুরাটাই পরীক্ষায় লিখতে হবে। পুকুরের বাস্তুতন্ত্র আসলে এর সাথে আমাদের আঁকতে হবে কি? চিত্র। আমি একটু চিত্রটা তোমাদের দেখায় দিই কীভাবে আঁকবা। এটা আমাদের একটা ভিডিও রেডি করা আছে, যেহেতু খাতায় আঁকার স্ক্রিনে আঁকা আলাদা, এটা একটু সূক্ষ্মভাবে আঁকতে হয়, এজন্য খাতায় এঁকে এইটার ভিডিও রেডি করা আছে, আমরা একটু দেখি। লক্ষ্য করো, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে। আমি এটা চালু করলে আমার কথা শোনা যায় কিনা একটু দেখো তো। এটা চালু করলে কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে ওকে, তাহলে সবাই স্ক্রিনটা একটু রোটেট করে রেখো। দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে একটা পুকুরের তলা নিয়ে এঁকে নিব, তার মানে গামলার মতো করে এঁকে নিব। তাহলে পুকুরে প্রথমে আমরা কি করলাম? একটা গামলার মতো করে এঁকে নিব, এইটাই পুকুর হিসেবে কাজ করবে। এখন পুকুরে কি একদম পার সোজাসুজি পানি থাকে না একটু নিচে থাকে? তাহলে পার থেকে একটু নিচে থাকে, পার থেকে একটু নিচে আমরা পানির লেয়ার দেব। দেখো আচ্ছা, এখানে একটু কাদা। পুকুরের তলানিতে কি থাকে? পুকুরের তলানিতে কাদা থাকে, এবং এই কাদার ভেতরে কি থাকে? তার ভেতরে আমাদের তাইলে প্রথমে আমরা কি করলাম? ফার্স্ট স্টেপে পুকুরের ফ্রেমটা এঁকে নিলাম গামলার মতো করে, তারপরে নিচে তলানিতে কাদা এঁকে নিলাম। তাহলে কাদার ভেতরে যেহেতু আমাদের বিয়োজকগুলা থাকবে কাদাতে এবং পানিতে, এই জন্য এখানে কাদা দেখাইতে হবে। তাহলে কাদাটা আঁকলাম। এরপরে আমরা চলে আসি পানির লেভেলটা দিব। তাহলে পানির ঢেউটা আমরা দিয়ে দিলাম। পানির ঢেউটা দেখো একদম পুকুরের পাড়ের কিনার বরাবর না দিয়ে একটু নিচে দিব, কারণ এই পাড়ের কিনারে আমাদের কিছু উদ্ভিদ দেখাতে হয়। এখন এই পাড়ের কিনারে আমাদের যে সকল উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদগুলোকে বলা হয় এই উদ্ভিদগুলো কেমন? পানির নিচে যে উদ্ভিদগুলো থাকে এগুলো চাকার একটু বড়। এখানে জন্মায় মনে করো কচু, তারপরে জন্মায় কলমি লতা, এগুলো একটু আকারে বড়, এই জন্য মানে এগুলোকে বলা হয় মাঝারি ধরনের উদ্ভিদ। তাহলে এই মাঝারি উদ্ভিদ যেগুলো এই পুকুরের কিনারে জন্মায়, এদেরকে বলা হয় আবার ম্যাক্রোফাইট। তাইলে আমরা প্ল্যাংটন পাইছি, ফাইটো প্ল্যাংটন পাইলাম, প্ল্যাংটন পাইলাম, এর সাথে আরেকটা জিনিস পাইলাম কি? ম্যাক্রোফাইট। তাইলে ম্যাক্রোফাইট কাকে বলে? উদ্ভিদের কিনারে জন্মানো মাঝারি আকৃতির, পুকুরের কিনারে জন্মানো মাঝারি আকৃতির উদ্ভিদগুলোকে কি বলা হয়? ম্যাক্রোফাইট বলা হয়। এটার সঙ্গে আমরা দিয়ে দিব। তাইলে প্রথমে আমরা পুকুরের ফ্রেম আঁকলাম, নিচে কাদা দিলাম, এরপরে পানির ঢেউয়ের লেভেলটা দেখা দিব। ঢেউয়ের লেভেলটা একটু গাঢ় করে দিব। এই ঢেউয়ের সাথে সাথে এই জায়গাতে শ্যাওলা ভেসে থাকে, সবুজ শ্যাওলা, এই জন্য আমরা ঢেউটা একটু গাঢ় করে দিব। এখন আমরা একটু চিহ্নিত করে নিই যে কোন অংশটা কি। তাহলে এই যে দুই পাশের দুই কিনারে আমরা কিছু উদ্ভিদ দিয়ে দেব। উদ্ভিদের জন্য আমরা কি করতেছি দেখো, উদ্ভিদের আমরা প্রথমে
কাণ্ডগুলো এঁকে নিব। তাইলে এক পাশে আমরা আঁকবো কচু গাছের মতো, আর এক পাশে আঁকবো আমরা শাপলা গাছ। তাইলে প্রথমে আমরা মাঝখানে একটা শাপলার লম্বা বৃন্ত দিয়ে নিলাম এবং দুই পাশে দুইটা পাতার জন্য দিয়ে নিলাম, আর এই পাশে কচু পাতা। তাহলে কচু পাতার জন্য প্রত্যেকটা টানের মাথায় একটা করে তীর চিহ্নের মতো করে দিব, তীর চিহ্নের মতো করে দিয়ে সামনের অংশটা লাভের মতো করে লাগাই দিব। তাইলেই একটা করে পাতা হয়ে যাবে। তাইলে এই পাশে আমরা একগুচ্ছ ম্যাক্রোফাইট দেখাইলাম বাম পাশে, এরপরে আমরা দেখাবো হচ্ছে বাম পাশে একইভাবে। তাহলে এই পাশে আমরা শাপলার পাতা আঁকবো। শাপলার পাতা আঁকা অনেক সহজ, দেখবা যে জায়গাটাতে বৃন্ত লেগে থাকবে ওই জায়গাটা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে লাভ আকৃতির করে দিতে হয়, তাইলে এই শাপলার পাতা হয়ে যায়। আর মাঝখানে একটা শাপলা ফুল দিয়ে দিব, তাইলে এই শাপলা গাছ আর কচু গাছ এই দুইটা এখানে ম্যাক্রোফাইট হিসেবে কাজ করবে। কী হিসেবে কাজ করবে? ম্যাক্রোফাইট হিসেবে। তাইলে আমরা একটু স্পিড বাড়াই দিই। ওকে, তাইলে আমাদের ম্যাক্রোফাইট আঁকা শেষ এত দূর পর্যন্ত। তাইলে প্রথম ধাপে এরা কি? উৎপাদক, তাই না? ম্যাক্রোফাইটগুলো এখানে কী হিসেবে কাজ করবে? উৎপাদক হিসেবে কাজ করবে। আর কে উৎপাদক হিসেবে কাজ করবে আমাকে বলো তো? আর কাজ করবে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তার মানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ যেগুলো পানিতে ভেসে থাকে। তাইলে পানির কিনারে দেখছি আমরা ম্যাক্রোফাইট এবং পানিতে ভেসে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন। তাইলে এখন আমরা আঁকবো ফাইটোপ্ল্যাঙ্কটন। এখন ফাইটোপ্ল্যাঙ্কটন পানিতে কী আকৃতির উদ্ভিদ ভেসে থাকে এটা নির্দিষ্ট কোনো আকৃতি নাই, আমরা মোটামুটি একটা আকৃতি দিয়ে আলাদা করে বোঝানোর চেষ্টা করি জাস্ট এটাকে। তাইলে এগুলো আমরা একটু শ্যাওলার মতো এঁকে দিচ্ছি, যে পুকুরের পানিতে ভাসমান হয়তো সবুজ শ্যাওলা এগুলা। তারপরে আমরা আঁকবো হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। তাইলে এগুলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ধরো পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ বা উদ্ভিদের কাণ্ড বা ছোট ছোট উদ্ভিদের হয়তো একটা অংশ ভেসে বেড়াচ্ছে এরকম আর কি। তাইলে এইগুলা আমরা 3 থেকে 4টা আমরা স্ট্রাকচার আঁকবো আলাদা আলাদা আকৃতির। তাইলে এইগুলা হবে হচ্ছে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন। তাইলে এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর ম্যাক্রোফাইট, তাইলে ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর হচ্ছে আমাদের ম্যাক্রোফাইট, এই দুই ধরনের জিনিস মিলে আমাদের কী হিসেবে কাজ করবে? পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হিসেবে কাজ করবে। তাইলে আমরা এটা একটু লিখে ফেলি যে এই উৎপাদক হিসেবে কারা কাজ করতেছে, এটা আমরা একটু চিহ্নিত করে ফেলি। তাইলে প্রথমে আমরা ম্যাক্রোফাইট দুইটা থেকে দেখো আমরা চিহ্নিতটা কিভাবে করতেছি এটা একটু দেখা দরকার। আমরা ম্যাক্রোফাইট দুইটা থেকে আলাদা করে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আলাদা করে দুইটাকে আমরা ম্যাক্রোফাইট দেখাবো দুই কিনারের। তাহলে দুই কিনার থেকে আমরা দেখাইলাম হচ্ছে ম্যাক্রোফাইট, আর হচ্ছে এই মাঝখানের এইটাকে একটু ডট ডট করে দিয়ে আমরা টান দিয়ে দেখাবো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তাইলে ম্যাক্রোফাইট আমরা আলাদা করে লিখব, ফাইটোপ্ল্যাঙ্কটন আলাদা করে লিখব। তারপরে এই দুইটাকে ম্যাক্রোফাইট এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এই দুইটাকে একসাথে আমরা দেখাবো। এই দুইজনই যেহেতু উৎপাদক হিসেবে কাজ করে এই জন্য এই দুইটাকে একসাথে আমরা লিখে দেখাবো হচ্ছে উৎপাদক। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের উৎপাদক। এখন উৎপাদকের পরে কে কে থাকে এইটা আমরা একটু যদি ফ্রেম করে লিখে ফেলি তাইলে আমাদের চিহ্নিত করে দেখাইতে সুন্দর হয়, আমাদের স্ট্রাকচারটা সুন্দর হয়। এই জন্য উৎপাদকের পরে কারা থাকে? খাদক। খাদকের মধ্যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তাহলে আমরা এটা একটু আগেই লিখে নিব, আমরা না একে আগেই লিখে নিব। তাহলে প্রথম স্তরের খাদক, তাহলে চিত্রে আমাদের প্রথম স্তরের খাদক ওই সিরিয়ালি আমরা আঁকতে পারবো। অ্যান্ড প্রথম স্তরের খাদকের মধ্যে কারা থাকে এইটা, এই উদাহরণগুলা এই হেডলাইনের নিচে আমরা একটু ব্র্যাকেটে দিয়ে দেব। তারপর লিখবো আমরা একইভাবে লিখবো দ্বিতীয় স্তরের খাদক, নিচে ব্র্যাকেটে নাম, তৃতীয় স্তরের খাদক, নিচে ব্র্যাকেটে নাম। তাহলে আমরা নামগুলো লিখে ফেললাম। আমরা একটু দেখি যে প্রথম স্তরের খাদকের মধ্যে কারা আছে? খুদে পোকা, মশার শুককীট বা লার্ভা, জুপ্ল্যাঙ্কটন, রুই কাতলা, আমরা যেটা পড়ে আসলাম। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কারা আছে? ছোট মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, ব্যাঙ। তৃতীয় স্তরের মধ্যে কে আছে? বড় মাছ, শোল, বোয়াল, চিতল, ভেটকি আর বক। তাহলে ব আর ব। আর আছে কে? একদম কাদার মধ্যে আছে বিয়োজক। তাইলে উৎপাদক এই তিনটা মিলে হচ্ছে খাদক, আর হচ্ছে একদম শেষে সবচেয়ে শেষে আছে হচ্ছে বিয়োজক কাদার ভেতরে। এখন এই জিনিসগুলো সিরিয়ালি আমরা একটু চিত্রে এঁকে ফেলবো। এখন প্রথমে তাইলে আমরা আঁকবো কি? প্রথম স্তরের খাদক। তাইলে প্রথম স্তরের খাদকের মধ্যে খুদে পোকা, মশার শুককীট বা লার্ভা, জুপ্ল্যাঙ্কটন, রুই কাতলা। তাহলে রুই কাতলা আমরা আঁকবো না, রুই কাতলা অত বড় আকার আমার দরকার নাই। খুদে পোকা, মশার শুককীট, লার্ভা, জুপ্ল্যাঙ্কটন এগুলো আমরা একটু এঁকে দেবো। তাইলে এটা আমরা কীভাবে আঁকবো? ছোট ছোট কিছু স্ট্রাকচার করব। দেখো এইটার এক মাথায় একটা চোখ দিলাম, আর পেছনের দিকে দুইটা লেজ দিয়ে দিলাম, একটা মনে করো লার্ভার মতো হয়ে গেল, শরীরের ভেতরে আঁকি আঁকি করে দিলাম। তারপরে আমরা এইভাবে আরেকটু বড় করে তোমরা আরেকটা আঁকতে পারো।
তারপরে একটু আকৃতি চেঞ্জ করে হয়তো একটা ছোট পোকার মতো আঁকলা। এভাবে ছোট ছোট পোকার মতো যেগুলো আঁকবা মশার লার্ভার মতো, এগুলাই হবে কি, এগুলো হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, প্রথম স্তরের খাদক আর কি। তারপরে আমরা আঁকবো কি দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কে আছে দেখো, ছোট মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, ব্যাং। এখন ব্যাং, চিংড়ি এগুলো আঁকা একটু ঝামেলা, কঠিন, সময় নাই, এই জন্য আমরা ছোট মাছ এঁকে দিব, তাইলেই হবে। তাহলে ছোট কিছু মাছ এঁকে দিবা, তাইলেই হয়ে যাবে এটা। তাইলে আমরা একটু এখানে একটা মাছ দেখলাম, পাশাপাশি দুইটা এঁকে দিলাম ছোট ছোট মাছ। তাইলে এই ছোটো মাছগুলো দ্বিতীয় স্তরের খাদক হিসেবে কাজ করবে। তারপরে আমরা চলে আসি, এরপরে আঁকবো আমরা তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের মধ্যে কে ছিল? তৃতীয় স্তরের খাদকের মধ্যে বড় মাছ আর বক। এই মাথায় কিনারে যদি একটা বক এঁকে দিতে চাও এঁকে দিতে পারো, কোনো সমস্যা নাই, তৃতীয় স্তরের খাদক হিসেবে দেখায় দিবা। আমরা আপাতত শোল আর বোয়াল মাছ আঁকলেই হবে। তাহলে শোল মাছ আঁকতে হলে আমরা এভাবে আমরা আঁকবো, একটু দেখো। তাইলে আমরা এরকম একটি স্ট্রাকচার করে এর পেছনের দিকে লেজটা আগে ফ্রেম দিয়ে নিব। লেজ ফ্রেম দেওয়ার পর তার আমরা আঁকবো হচ্ছে চোখ আর কানকো। তাইলেই তোমার হচ্ছে মোটামুটি একটি স্ট্রাকচার চলে আসবে আর কি। তাইলে আমরা লেজের ফ্রেমটা দিয়ে নিলাম। এরপর আমাদের কানকোর সামনে একটা চোখ হচ্ছে, আশেপাশে আমাদের কিছু হচ্ছে পাখনাগুলো, তাহলে একটু পাখনাগুলো দিয়ে দিবা। তাহলে এভাবে আমরা শোল মাছ, পাশে একটু বড় মাছ, একটু এঁকে মতো দেখতে যেন মনে হয়, এভাবে একটু এঁকে নিবা। তাহলে এইটা গেল আমাদের হচ্ছে তৃতীয় বা সর্বোচ্চ খাদ্য। বিয়োজক থাকে হচ্ছে আমাদের কাদার ভেতরে আমরা বিয়োজক দেখাই দিব, তাইলেই আমাদের কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের পুকুরের বাস্তুতন্ত্র। তাহলে নিচে অবশ্যই বিয়োজক হিসেবে কে কে কাজ করে এটা একটু লিখে দিবা। তাইলে বিএফ ব্যাকটেরিয়া, আর এফতে হচ্ছে, বিতে ব্যাকটেরিয়া আর এফতে ফাঙ্গাস বা বাংলায় হচ্ছে ছত্রাক। তাইলে এই হচ্ছে আমাদের পুকুরের বাস্তুতন্ত্র। নিচে একটু কষ্ট করে লিখে দিবা চিত্র পুকুরের বাস্তুতন্ত্র। এখন বাস্তুতন্ত্রও প্রশ্নে উল্লেখ থাকতে পারে, বাস্তু সংস্থানও উল্লেখ থাকতে পারে। তাহলে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটাই লিখবা। তাহলে পুকুরের বাস্তুতন্ত্র, বাস্তু সংস্থান। ওকে, তাইলে এই হচ্ছে আমাদের চিত্র আঁকার প্রসেস। এরপরে আমরা আবার বই। আচ্ছা, তাইলে পুকুরের বাস্তুতন্ত্র আমরা পড়লাম। এখান থেকে আমাদের এক্সট্রা একটু জানতে হবে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন মানে কি? খাদ্য উৎপাদন কারা করে? উদ্ভিদরা করে। খাদ্য উৎপাদন করে উদ্ভিদরা কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই জন্য বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে। আর প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা একটু বইয়ে আসি, বইয়ে দেখি আমাদের কোনো কিছু বাকি আছে নাকি। দেখো এখানে এখনগুলো পড়লে তোমাদের কাছে সহজ মনে হবে। ঢালাওভাবে, এই সময় ঢালাওভাবে পড়লে তোমার ব্যাপারগুলা হিজিবিজি হয়ে যায়। আর যখন আমরা সিরিয়ালি সাজিয়ে দিই তখন এটা স্তর বাই স্তর, লেয়ার বাই লেয়ার আমাদের মেমোরিতে থেকে যায়। তাইলে আমাদের চিত্র লাগবে, সব লাগবে। বই যেভাবে দাগায় দেওয়া আছে তোমরা একটু দাগায় নিবা। বই আমাদের ফেসবুক পেজে আপলোড করে দেওয়া আছে, দাগানো বইয়ের ছবি, ওখান থেকে দাগায় নিবা সবাই দেখে। আমাদের তাহলে পুকুরের বাস্তুতন্ত্র শেষ। একটু আমরা ক্লিন করে নিই, ক্লিন করার দরকার আছে বলে মনে হয় না, এটার রিভিশন করার প্রয়োজন নাই। আমরা চলে আসি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা পড়ে ফেলছি। এরপরে আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল পড়াবো। খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। আচ্ছা, এতটুকু যতটুকু পড়াইলাম এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো তো, যে বুঝছো কিনা সব? পুকুরের বাস্তুতন্ত্রে কারো কোনো সমস্যা আছে কিনা? এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সো না বুঝলে আবার রিভাইজ করব, বলো আমাকে সমস্যা থাকলে। না স্যার,
স্যার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু এখানে প্রশ্নগুলো কিভাবে আসবে স্যার? আচ্ছা, সৃজনশীলের আমরা ইয়ে দিয়ে দিব, হচ্ছে স্যাম্পল দিয়ে দিব। আমি ওটা রেডি করতেছি, সৃজনশীলের স্যাম্পল রেডি করতেছি। তোমার এই অধ্যায় শেষ হতে হতে, এই শেষ হওয়ার আগেই পেয়ে যাবে আর কি। আচ্ছা স্যার। আর বিয়োজক প্রক্রিয়াটা একটু বুঝতে পারিনি। বিয়োজক কি? বিয়োজক কাদের বলা হয়? আগের ক্লাসে যারা ছিল তাদের তো বোঝার কথা। বিয়োজক কাদের বলা হয়? বিয়োজক মানে হচ্ছে যারা পচায়, যারা কি করে? পচায়। এখন পচায় কারা? একটা মুরগি মনে করো তোমার বাসায় মরে গেছে, এই মুরগিটাকে পচাবে কারা? মাটিতে যখন পুঁতে দিবা তখন ওখানে পচায় হচ্ছে বিএফ। কে কে? বিএফ। তাহলে বিতে কি? বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, বিতে হচ্ছে ব্যাকটেরিয়া। আর এফতে হচ্ছে ফাঙ্গাস, এফতে হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাসের বাংলা কি? ফাঙ্গাসের বাংলাই হচ্ছে ছত্রাক। ঠিক আছে? তাইলে এই যে যারা পচায় তাদেরকে বলা হয় বিয়োজক। এখন পুকুরে মাছ মরে গেলে, মাছ মরে পুকুরে কি হবে? কাদোতে পড়ে যাবে। কাদোতে পড়ে গেলে তখন ওই কাদাতে তোমার হচ্ছে মাছটাকে পচাবে কে? পচাবে হচ্ছে এই বিএফ। তাইলে কে কে? ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস বা ছত্রাক। এরা পচাবে, পচায়া ওই মাছটাকে কি করবে? কাদার সাথে মিশিয়ে দেবে। তাহলে কাদার সাথে মিশিয়ে দিলে ওই কাদাটা তখন আবার কি হয়ে যাবে? পুষ্টি পাবে। দেখবা যে কোনো গাছের গোড়ায় যদি পচা মাছ পুঁতে দেওয়া হয়, ওই গাছটা কিছুদিন পর খুব জোর করে। সো এই যে পচা জীবজন্তুর দেহ, এখান থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, যেটা মাটি গ্রহণ করে এবং এই মাটি থেকে আবার কে গ্রহণ করে নেয়? গাছ গ্রহণ করে নেয়। আবার ওই গাছ লতা পাতাকে যে সকল প্রাণীরা খায়, তারা খেয়ে এই শক্তিটা তাদের দেহের ভেতরে আসে। তারপর ওই প্রাণীদের আবার আমরা খাইলে ওই প্রাণী থেকে এই শক্তিটা আমাদের দেহের ভেতরে আসে। এভাবে শক্তি একটা চক্রাকারে চলতে থাকে। বাস্তুতন্ত্রও এভাবে চক্রাকারে কী হইতে থাকে? চলতে থাকে। ঠিক আছে? বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাইলে আমরা এরপরে আমরা চলে আসি খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। খাদ্য শিকল প্রথমে আমরা চলে আসি যে দেখো এখানে একটা কথা বলা আছে যে বাস্তুতন্ত্রে সবার আগে কাজে লাগে কে? সবার আগে কাজে নামে কে? উৎপাদক। তার মানে উৎপাদক কারা? উৎপাদক কারা? সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। কী ধরনের খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাই না? এরাই হচ্ছে কি সবার আগে কাজে নামে, এই কথাটা এখানে বলা আছে। এরা যদি, এই উৎপাদকরা যদি খাদ্য তৈরি না করতো, তার মানে গাছপালা যদি পৃথিবীতে না থাকতো, তাইলে তৃণভোজী প্রাণী যারা আছে, তার মানে যারা গাছ লতাপাতা ঘাস এগুলা খায়, তারা বাঁচত না। আর তারা যদি না বাঁচতো তাইলে আমরা মানুষ কী খাইতাম? আমরা না পাইতাম, উদ্ভিদ নাই, তার মানে শাকসবজিও পাবো না। আবার অন্যান্য ওই প্রাণী যারা আছে, গরু ছাগল হাঁস মুরগি, সব কাউরেই পাবো না। ফলে আমরাও থাকবো না। ব্যাপারটা এরকম। তার মানে উৎপাদক না থাকলে বাকি কেউই আমরা হচ্ছে টিকে থাকতে পারবো না। আবার মাঝখানে তৃণভোজী প্রাণী বলো, মানুষ বলো, এরাও যদি পরিবেশে না থাকে, তখনও একটা ইমব্যালেন্স সিচুয়েশনের সৃষ্টি হয়। সো একটা বাস্তুতন্ত্রে সকলের প্রয়োজন, উৎপাদকেরও প্রয়োজন, খাদকেরও প্রয়োজন, বিয়োজকেরও প্রয়োজন, সবার প্রয়োজন। এখন আমরা চলে আসি খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো, খাদ্য শক্তি, খাবারের ভেতর তো একটা শক্তি থাকে, তাই না? শক্তি সঞ্চিত থাকে, খাবার খাইলে আমরাও শরীরেও শক্তি পাই। তাহলে এটা হচ্ছে খাদ্য শক্তি। খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে প্রথমে কার মধ্যে আসে? উৎপাদকের মধ্যে আসে, উদ্ভিদের ভেতর। উদ্ভিদ যেহেতু খাদ্য সর্বপ্রথম নিজের শরীরে নিজেই তৈরি করে, তাহলে উৎপাদকে কি থাকে? খাদ্য থাকে, খাদ্য শক্তি থাকে। এই শক্তিটা খাদকেরা যখন তাদেরকে খায়, তখন খাদকের ভেতর চলে আসে। তাহলে প্রথমে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে খাদকের মধ্যে প্রবাহিত হবে। এই প্রবাহের সাথে এই প্রবাহকেই, এই প্রবাহের ঘটনাটাকেই কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। তাহলে ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে উৎপাদক থেকে, কই থেকে? উৎপাদক থেকে বিভিন্ন স্তরের খাদকদের মাধ্যমে বিয়োজকের দিকে। তাইলে উৎপাদক থেকে শুরু হবে, বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে যে প্রবাহিত হবে,
এই প্রবাহটাকেই কী বলা হচ্ছে? খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। এখানে বিয়োজক নিয়ে আসার প্রয়োজন নাই, উৎপাদক আর খাদকের মধ্যেই সীমাবদ্ধ রাখবা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। তাইলে খাদ্যশক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়, এই প্রবাহকেই বলা হয় হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এখন উদাহরণ হিসেবে বলা যায় যে মাঠের আমাদের খাদ্য শিকল ব্যাখ্যা করা হয়। মাঠের খাদ্য শিকল ব্যাখ্যা করার আগে আমাকে একটু মাঠের বাস্তুতন্ত্রটা তোমরা বলো তো। মাইক্রোফোনটা অন করো, মাইক্রোফোন অন করে। একটা মাঠ বলতে ধান ক্ষেত ধরো, ধান ক্ষেতের বাস্তুতন্ত্র তোমার পরীক্ষায় তুমি পড়ে গেছো মনে করো পুকুরের বাস্তুতন্ত্র, তাই না? তোমরা এতক্ষণ পড়লা কি? একটু রোটেট করে নিলাম আমি ফোন, তোমরা রোটেট করতে পারো। তাইলে আমরা পড়লাম পুকুরের বাস্তুতন্ত্র, আর তুমি পরীক্ষায় যে দেখলা আসছে হচ্ছে ধান ক্ষেতের বাস্তুতন্ত্র। ধান ক্ষেতের বাস্তুতন্ত্র এখন তুমি কিভাবে লিখবা বলো তো? এবার প্রথমে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিবা, তারপরে ধান খেতে আমরা যে বাস্তুতন্ত্রটা পাই সেটাই ধান ক্ষেতের বাস্তুতন্ত্র। এরপরে ব্যাখ্যা করবা কি? উৎপাদক, খাদক, বিয়োজক এগুলো লিখতে হবে না? তাহলে ধান খেতে উৎপাদক হিসেবে কে থাকবে তুমি সাধারণভাবে কল্পনা করো। ধান খেতে উৎপাদক হিসেবে ধান গাছ মনে করো নিজেই একটা উৎপাদক, তাই না? আচ্ছা, এর আগে আচ্ছা, উৎপাদক, খাদক, বিয়োজকের আগে তো আরও ঘটনা আছে, সেটা বলো না কেন? তাহলে উৎপাদক, খাদক, বিয়োজকের আগে প্রথমে আমাদের কী ছিল? জড় উপাদান ছিল। জড় উপাদানের মধ্যে কী কী ছিল? জৈব, আর ছিল হচ্ছে অজৈব, তাই না? তাইলে জড় উপাদানের মধ্যে আমাদের ছিল জৈব আর অজৈব, তাইলে একটার মধ্যে ছিল রাসায়নিক। তাইলে এখানে কি থাকতে পারে? ধান খেতে কি থাকতে পারে? ধান খেতে যে পানি আছে সেখানে অক্সিজেন আছে, তারপরে বাতাসেও তো অক্সিজেন আছে, সেখানে কার্বন ডাই অক্সাইডও আছে, বাতাস আছে যেহেতু। তারপরে এখানে পানি আছে, পানিটাও দিতে পারো। তারপরে এই তো, তারপরে অজৈব উপাদানের মধ্যে তুমি হচ্ছে জৈব অজৈব উপাদান এখানে একসাথে লিখে দিলে হবে। ধান ক্ষেতের ক্ষেত্রে এত আলাদা করে দেওয়ার দরকার নাই। তাহলে জড় উপাদানের মধ্যে একবার ফিরবা, এর জড় উপাদানের মধ্যে জৈব এবং অজৈব উপাদান দুই ধরনেরই থাকে। এর মধ্যে কী কী থাকতে পারে? এই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি। কারণ এখানে পানিকে তুমি পরিবেশের মধ্যে ফেলবা না হচ্ছে এমনিতে জড় উপাদানের মধ্যে ফেলবে, এখানে অনেক কাহিনী আছে। সো সুপারফিশিয়ালি যতটুকু লেখা যায় যে জড় উপাদানের মধ্যে জৈব এবং অজৈব দুই ধরনের উপাদান থাকে, এদের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি, বাতাস এগুলা উল্লেখযোগ্য। ঠিক আছে? তাইলে প্রথমে জড় উপাদান চলে গেল। তারপরে আমাদের ইয়েতে কী ছিল? শেষে ছিল জীব, মাঝখানে ছিল হচ্ছে আমাদের জলবায়ু ও পরিবেশ। তাইলে জলবায়ু আর পরিবেশ এখানে কে গঠন করে? এখানে জলবায়ু ও পরিবেশকে গঠন করবে ওই যে জল আর বায়ু দুইটা আগে দাও। তাহলে পানি থাকে, তারপরে বাতাস থাকে, তারপরে ধান ক্ষেতের কাদা থাকে, এগুলা মিলেই সব কী করে? ওখানকার জলবায়ু এবং পরিবেশ নিতে। এখানে তো সূর্যালোক আসেই, সূর্যালোক। তাইলে এগুলো হচ্ছে জলবায়ু ও পরিবেশ। এরপরে আমরা চলে আসব জীবের মধ্যে। পরীক্ষায় আসলে লেখার সময় কম পাবা, এই জন্য জড় উপাদান আর হচ্ছে এই জলবায়ু পরিবেশ এটা যত সংক্ষেপে 1-2 লাইনে শেষ করে ফেলবা। এরপরে জীব উপাদানটা বিস্তারিত লিখবা। এখন জীব উপাদানে আমরা প্রথমে চলে আসি উৎপাদক। এখানে উৎপাদক হিসেবে কে কে কাজ করবে এইটা ভালো করে লিখতে হবে। উৎপাদকের ভেতরে কে থাকবে? ধান গাছ নিজেই থাকবে, ধান গাছ থাকবে, তারপরে তোমার হচ্ছে ঘাস থাকবে, তারপরে হচ্ছে সবুজ শ্যাওলা থাকবে, তাই না? সবুজ শ্যাওলা থাকবে। তারপরে প্রথম স্তরের খাদক লিখবা। তাহলে প্রথম স্তরের খাদক হিসেবে এখানে কি কাজ করবে? এই সবুজ শ্যাওলা, ধান গাছ এগুলা খেয়ে কারা বেঁচে থাকে? ধান খেতে দেখবা যে আমরা যেটারে লোকাল ভাষায় চোটকা বলি, ঘাস ফড়িং, তাই না? তাহলে এখানে ঘাস ফড়িং থাকবে। তারপরে অন্যান্য পতঙ্গ থাকবে, সংক্ষেপে লিখে দিলাম, অন্যান্য পতঙ্গ থাকবে। তারপরে হচ্ছে ছোট মাছ থাকতেও পারে, নাও পারে। ধান খেতে এখন মাছ থাকবে কিনা এটা শিওর নাই, লেখার দরকার নাই। তাহলে এইটুকুই লিখবা প্রথম শ্রেণীর খাদক। তাহলে দ্বিতীয় স্তরের খাদক কি? এই ঘাস ফড়িং পতঙ্গ এদেরকে খেয়ে বেঁচে থাকবে। প্রথমে আসবে ব্যাঙ, তাই না? ব্যাঙ, তারপরে সাপ আবার কিন্তু ব্যাঙকেও খায়, এই জন্য সাপ আবার কী হিসেবেও কাজ করবে? তৃতীয় স্তরের খাদক হিসেবেও কাজ করবে। তাহলে ব্যাঙ, সাপ,
ধান খেতে ইঁদুর থাকে, ইঁদুর লিখবা, ব্যাং, সাপ, ইঁদুর। তারপরে তৃতীয় স্তরের খাদকে চলে আসো। তৃতীয় স্তরের খাদকে কে থাকবে? তৃতীয় স্তরের খাদকের মধ্যে সাপ আবার থাকবে, কারণ সাপ ব্যাংকে খাবে, ইঁদুরকে খাবে। তারপরে আর কে থাকতে পারে? ধান খেতে তোমার হচ্ছে ইঁদুর বা ব্যাং, এগুলোকে এখানে বকও লিখতে পারো। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে বকটাও লিখতে পারো। আর তৃতীয় স্তরের মধ্যে সাপ লিখতে পারো। তারপরে হচ্ছে ব্যাং, ইঁদুর এগুলোকে খায় এরকম কে আছে রে? শিয়াল আছে, শিয়াল লিখতে পারো। ঠিক আছে? এইভাবে তোমার যেটা পড়ে গেছো সেটাই যে পরীক্ষায় আসবে তা না। যেটা পড়ে গেছো সেটা সম্পর্কে যদি তোমার পারফেক্ট ধারণা থাকে, যেখান থেকেই আসুক তুমি বাস্তু সংস্থান লিখে ফেলতে পারবা। আমাকে যদি বলো, যদি তোমার আছে সমুদ্রের বাস্তু সংস্থান লেখো, সমুদ্রের বাস্তু সংস্থান তুমি কিভাবে লিখবা? তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই। তাহলে সমুদ্রে প্রথমেই আমরা লিখব, আমাদের ফ্রেমটা বের করি, একটু দাঁড়াও, সুবিধা হবে। এই যে প্রথমে আমরা লিখব কি? সমুদ্রের জড় উপাদান, জড় উপাদানের জৈব বস্তু, অজৈব বস্তু আছে। এখন সমুদ্রের অজৈব বস্তুর মধ্যে খনিজ পদার্থগুলো, তাইলে খনিজ পদার্থগুলোর মধ্যে কী কী আছে এ দিয়ে দিবা। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তারপরে সোডিয়াম ক্লোরাইডটা দিবা সমুদ্রের ক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইড, কারণ লবণ থাকে, লবণাক্ত পানি সমুদ্রের, সোডিয়াম ক্লোরাইড এগুলো থাকে। জৈব বস্তুর মধ্যে কী দিবা? যে হিউমাস দিয়ে দিবা সব জায়গাতেই। তারপরে আমরা ভৌত উপাদান, এখানে পরিবেশ, সমুদ্রের পানি, বাতাস এগুলো মিলে সেখানকার আবহাওয়া, ভৌত পরিবেশ গঠিত হয়। মেইনলি আসবা জীবে। তারপরে উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদকে সমুদ্রে ভাসমান ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে অন্যান্য জলজ উদ্ভিদ এখানে কি হিসেবে কাজ করবে? উৎপাদক হিসেবে কাজ করবে। খাদক, খাদকটা একটু ইম্পর্টেন্ট। প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক ওইভাবে দিবা, ছোট ছোট পোকামাকড়, কীট পতঙ্গ এগুলা প্রথম স্তরের খাদক হিসেবে কাজ করবে। দ্বিতীয় স্তরের খাদক হিসেবে ছোট মাছ, চিংড়ি এগুলা দ্বিতীয় স্তরের খাদক হিসেবে কাজ করবে। তৃতীয় স্তরের খাদকের মধ্যে সামুদ্রিক কিছু প্রাণীর নাম ঢুকাই দিতে হবে, হাঙ্গর, তিমি এগুলা, তাই না? তৃতীয় স্তরে বা সর্বোচ্চ স্তরে খাদক হিসেবে কাজ করবে। এই তো, শেষে বিয়োজকটা দিতে পারো, শেষে দিয়ে দিবা বিয়োজক। তাইলে ওই যে ব্যাকটেরিয়ার ফাঙ্গাস, বিএফ, এরা হচ্ছে সমুদ্রের তলদেশে এবং সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় থেকে বিয়োজক হিসেবে কাজ করবে। কাজ শেষ। যেখান থেকেই আসুক পারতে হবে। যদি আসে মরুভূমির বাস্তু সংস্থান বিশ্লেষণ করো, তো মরুভূমির বাস্তু সংস্থান এখন তোমার হচ্ছে মরুভূমির তৃতীয় স্তর না, প্রথম স্তরের খাদকে দিয়ে দিবা। আচ্ছা, খাদকের আগে উৎপাদকে আসি। পরিবেশ টরিবেশ তো লিখতে পারবা, তাই না? মরুভূমির পরিবেশ কেমন থাকে? ওই যে বালু টালু, সেখানকার অত্যন্ত তাপমাত্রা, সূর্যের আলো এগুলা থাকবে হচ্ছে তোমার পরিবেশের ভেতরে। তারপরে উৎপাদকের ভেতরে কি থাকবে? মরুজ, বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে উৎপাদক হিসেবে কাজ করবে, মরুজ উদ্ভিদ চাষ দিয়ে দিবা। তারপরে প্রথম স্তরে খাদকের মধ্যে সান্ডা দিয়ে দিবা। সান্ডা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, তাহলে সান্ডা ঘাস খেয়ে বেঁচে থাকে। সান্ডা সহ বিভিন্ন ধরনের, মনে করো মরুজ ছোট প্রাণীগুলা। তারপরে হচ্ছে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তাহলে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে সান্ডারে যে কে খায় এরকম মরুতে কে আছে এটা তো আমার জানা নাই রে। ঈগল আছে, মনে করো ঈগল খায়, তাইলে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে ঈগলরে দিয়ে দিলা। তৃতীয় স্তরের খাদক ঈগল বা মরুজ কিছু সাপ দিয়ে দিলা। তারপরে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকের মধ্যে মানুষ দিয়ে দিলা। তারপরে মরুতে আর কি থাকে রে? শিয়াল টিয়াল, ভাল্লুক টাল্লুক কী থাকে দেখে লিখে দিবা। মরু দিয়ে আসবে না, আলটিমেটলি আসলে এই যে পরীক্ষায় আসে হচ্ছে তোমার পুকুর আর ধান, ধান বা মাঠ, ধান আর মাঠ একই, হ্যাঁ, এই দুইটা থেকে সবচেয়ে বেশি আসে। এটা একটু পারতে হবে আর কি। আমরা পড়তেছিলাম হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। আর বেশিক্ষণ ক্লাস নিব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আমরা চলে আসি খাদ্য শৃঙ্খল সম্পর্কে। তাইলে খাদ্য শৃঙ্খল কাকে বলে আমরা অলরেডি পড়ে ফেলছি। উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে খাদ্য শক্তির প্রবাহকেই কি বলে? খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। উদাহরণ হিসেবে মাঠের কথা বলা আছে। মাঠের ক্ষেত্রে দেখো, উৎপাদক হিসেবে কে কাজ করবে? তার মানে
তাইলে প্রথমে আমরা চলে আসি উদাহরণ হিসেবে মাঠের ভেতরে সবুজ ঘাস উৎপাদক হিসেবে কাজ করতেছে, ঘাস ফড়িং আমাদের উৎপাদককে খেয়ে বাঁচতেছে, তার মানে ঘাস ফড়িং হিসেবে কাজ করতেছে প্রথম স্তরের খাদক হিসেবে। ব্যাঙ ঘাস ফড়িংকে খাচ্ছে, তাহলে ব্যাঙ কাজ করতেছে দ্বিতীয় স্তরের খাদককে। সাপ আবার ব্যাঙকে খাচ্ছে, তাহলে সাপ কাজ করতেছে তৃতীয় স্তরের খাদক হিসেবে, তাই না? সাপটি যদি আকারে ছোট হয় এবং আশেপাশে বড় একটা গুই সাপ থাকে, তাইলে গুই সাপ আবার এখানে আমরা চতুর্থ স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক বলতে পারি, সর্বোচ্চ স্তরের খাদক বলতে পারি। তাইলে 3-এর অধিক আসলে আমরা সর্বোচ্চ স্তরটা অ্যাড করতে পারি, আর 3-এর অধিক না আসলে 3টাই সর্বোচ্চ স্তর হিসেবেও আমরা লিখতে পারি। তার মানে সর্বশেষ যেটা থাকবে সেটাই সর্বোচ্চ স্তর। তাইলে দেখো সুযোগ পাওয়া গেলে গুইসাপকে যদি আবার হচ্ছে, তাহলে সুযোগ পেলে গুইসাপ আবার সাপটিকে, আচ্ছা গুইসাপ তো আমরা বলছি যে সর্বোচ্চ স্তরের খাদক। এখন এই গুইসাপকে আবার যদি ষান্ডা ভেবে কেউ খেয়ে নেয় মনে করো মানুষ, তাহলে মানুষ আবার, তাহলে তখন আবার গুইসাপ কী হবে? চতুর্থ স্তরের খাদক, আর মানুষ হয়ে যাবে এবার সর্বস্তরের খাদক। এইভাবে খাদ্য শৃঙ্খল চলতে থাকবে। তাহলে ঘটনাটা কী ঘটলো? উৎপাদক থেকে শুরু করে একদম সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত একটা শক্তি প্রবাহ হচ্ছে। প্রথমে ঘাসের মধ্যে ছিল, ঘাসকে খাইলো ফড়িং, ফড়িংকে খাইলো ব্যাঙ, ব্যাঙকে খাইলো সাপ, আবার ছোট সাপটাকে খাইলো গুই সাপ। তাইলে ঘাস ছিল উৎপাদক, তারপর প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এখন এই গুই সাপের জায়গায় মনে করো যে গুই সাপ বাদ দিয়ে থাকলো মনে করো ষান্ডা, এই ষান্ডারে আবার খাইলো মনে করো মানুষ। তখন কি ঘটনা ঘটবে? তখন এইটা সর্বোচ্চ স্তরের খাদক না হয়ে ষান্ডাটা হয়ে যাবে কি চতুর্থ স্তরের খাদক, আর মানুষ এরপরে লিখবো আমরা কি সর্বোচ্চ স্তরের খাদক, লাস্টে মানুষটা হবে কি সর্বোচ্চ স্তরের খাদক। এইভাবে চলবে। এখন এই খাদকের সাথে আরেকটা জিনিস সম্পর্ক আছে, ট্রফিক লেভেল। আরেকটা জিনিস কি? ট্রফিক লেভেল। মনে করবা ট্রফিক লেভেলের শুরু হয় উৎপাদক থেকে। কই থেকে? ট্রফিক লেভেল শুরু হয় হচ্ছে উৎপাদক থেকে। তাইলে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, এইটা থাকে প্রথম ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল কি আমরা একটু পরেই পড়বো, এইটুকু জাস্ট এখন একটু আগে জেনে থাকো যে ট্রফিক লেভেলের শুরু হয় উৎপাদক থেকে, তার মানে উৎপাদক হচ্ছে ফার্স্ট ট্রফিক লেভেল, প্রথম ট্রফিক লেভেল। তারপরে কি? উৎপাদকের পরে কে থাকে? প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদকরা কাদের খেয়ে বাঁচে? সবুজ উদ্ভিদকে খেয়ে বাঁচে। এই সবুজ উদ্ভিদকে খেয়ে যারা বাঁচে প্রথম স্তরের খাদক, তারা দ্বিতীয় ট্রফিক লেভেল হিসেবে কাজ করে। এরপরে যারাই খাদক হিসেবে আসুক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যারাই আসুক না কেন, তারাই কাদের খেয়ে বাঁচে? প্রথম স্তরের খাদককে অথবা প্রথম স্তর উৎপাদক, উভয়কেই। শুধু উৎপাদক খেয়ে কেউ বাঁচে না, হয় উৎপাদক এবং প্রথম স্তরের খাদক উভয়কেই, অথবা শুধু প্রথম স্তরের খাদককে। তাহলে এদেরকে খেয়ে বাঁচে মানে কি? প্রথম স্তরের খাদক কী ছিল? প্রাণী ছিল। খাদক মানেই কি? প্রাণী, তাই না? তাহলে প্রাণীকে খেয়ে যারা বাঁচবে তারা সবাই কি হবে? মাংসাশী। সবাই হবে কি? মাংসাশী। এই মাংসাশী সবাই হবে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইসব ট্রপিক লেভেল। তাহলে প্রথম টপিক লেভেল উৎপাদক, তারপরে সবগুলো কি? মাংসাশী। এটা একটু মনে রাখতে হবে। তাহলে টপিক লেভেলে শুরু হয় উৎপাদক থেকে, এটা আমাদের জানতে হবে। আর প্রথম স্তরের খাদক হইলে তাহলে কত টপিক লেভেল হবে? দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথম স্তরের খাদক, তাহলে টপিক লেভেল হবে কি? দেখো 2, কারণ এর আগে কি আছে? উৎপাদক আছে 1। দ্বিতীয় স্তরের খাদক হইলে সে ট্রফিক লেভেলে হবে কত? 3। তারপর তৃতীয় স্তরের খাদক হলে ট্রফিক লেভেলে হবে কত? 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের খাদক স্তর যত, ট্রফিক লেভেল তার চেয়ে 1 বেশি। খাদক স্তর যত, খাদকের ক্ষেত্রে খাদক স্তর যত, ট্রফিক লেভেল তার চেয়ে 1 বেশি। আর উৎপাদকের কত? উৎপাদকের ট্রফিক লেভেল 1। এখন আমরা একটু এই পাশে চলে আসি। বিভিন্ন ধরনের এই যে খাদ্য শিকল আছে, এটা বিভিন্ন ধরনের হইতে পারে। শিকারজীবী খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, তার মানে শিকারী জীবদের নিয়ে, যারা শিকার করে খায়, অন্য জীবকে তাড়িয়ে ধরে মেরে খায়, তারা হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তারপরে পরজীবী খাদ্য শিকল। পরজীবী মানে কি? যারা অন্য জীবের ওপর নির্ভর করে বসবাস করে, অন্য জীবের ওপর বেঁচে থাকে। দেখবা যে অনেক বড় বড় গাছে ছোট ছোট কিছু আগাছা জাতীয় উদ্ভিদ জন্মে, তাইলে ছোট আগাছাগুলো বড় গাছের ওপর নির্ভর করে বসবাস করতেছে, বেঁচে আছে। এই জন্য ছোট আগাছা, ছোট উদ্ভিদগুলোকে তখন বলা হবে পরজীবী।
তাহলে এখানে পরজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। এরপরে আমরা চলে আসি মৃতজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। মৃতজীবী মানে কি? যারা মৃত জিনিস খেয়ে বেঁচে থাকে, তার মানে যে যারা আমাদের পচাইতে সহায়তা করে, তাহলে পচা জিনিসপত্র ওপর জন্মায় যারা, তারা হচ্ছে যে খাদ্য শিকলে থাকবে সেটা হবে মৃতজীবী খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এখন এই প্রত্যেকটা থেকেই আমাদের আসে যে শিকারজীবী খাদ্য শিকল বলতে কী বুঝো, পরজীবী খাদ্য শিকল বলতে কী বুঝো, মৃতজীবী খাদ্য শিকল বলতে কী বুঝো, এই জিনিসটা আমরা একটু দেখি। প্রথমে আমরা চলে আসি শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল ইংরেজিটা একটু দেখে রাখবা। তাইলে শিকারজীবীকে বলা হয় ডেটর, তাইলে প্রিডেটর। পরজীবীকে বলা হয় প্যারাসাইটিক, পরজীবীদের বলা হয় প্যারাসাইট, তাহলে এদেরকে বলা হয় প্যারাসাইটিক। আর মৃতজীবীদের বলা হয় হচ্ছে স্যাপ্রোফাইটিক। ইংরেজি নামগুলো একটু দেখে রাখবা। তাইলে একটা হচ্ছে প্রিডেটর, একটা প্যারাসাইট, আর একটা স্যাপ্রোফাইটিক। আমরা চলে আসি প্রিডেটর সম্পর্কে বা পরজীবী খাদ্য শিকল সম্পর্কে। দেখো, এই শিকারজীবী যারা শিকার করে খায়, শিকারের ক্ষেত্রে কি ঘটে? একটা বেসিক শিকারের কি, যে বড় প্রাণী ছোট প্রাণীকে খাবে, তাই না? তাইলে প্রথম খাওয়া পড়বে কে? যে সবচেয়ে ছোট সে। তার মানে এই খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক হিসেবে কারা থাকবে? আকারে সবচেয়ে ছোট যারা, তারা থাকবে। তার মানে সবচেয়ে ছোট এরা হচ্ছে কি উৎপাদক খেয়ে বাঁচবে, সবচেয়ে ছোট যারা তারা। তাহলে এরা প্রথম স্তরের খাদক হিসেবে কাজ করবে। যারা উৎপাদককে খেয়ে বাঁচে তারা কি প্রথম স্তরের খাদক। পর্যায়ক্রমে ওপরের খাদকগুলো নিচের খাদকদের খেয়ে বাঁচবে। তার মানে প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচবে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে বাঁচবে তৃতীয় স্তরের খাদক, তাই না? তাইলে পর্যায়ক্রমে, তাইলে যে উপরের স্তরের খাদকেরা খাবারের জন্য নিচের স্তরের খাদকের ওপর নির্ভরশীল, উপরের স্তরের খাদকেরা খাবার জন্য নিচের স্তরের খাদকের ওপর নির্ভরশীল। তাহলে শিকারগুলো করে খায়, সেরূপ শিকলকে বলা হয় হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তার মানে কি? যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট এবং পর্যায়ক্রমে ওপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খায়, এই ধরনের খাদ্য শিকলকেই বলা হয় শিকারজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইন। এর আগে আমরা যে খাদ্য শিকলটা পড়ে আসছিলাম ওই খাদ্য শিকলটাই এখানে একটু লিখে দেওয়া আছে। এই যে প্রত্যেকটার সাথে ক্ষয়ে আসলে অবশ্যই উদাহরণ দিয়ে দিতে হবে সেই খাদ্য শিকলের। তাইলে এই যে শিকারজীবী খাদ্য শিকল, প্রথমে কি থাকবে? ঘাস। তাহলে ঘাসকে খাবে হচ্ছে ঘাস ফড়িং। এখন এই ঘাস ফড়িংকে শিকার করবে ব্যাঙ, ব্যাঙকে শিকার করবে ছোট সাপ, ছোট সাপকে শিকার করবে গুই সাপ, তারপরে গুই সাপ বিয়োজিত হয়ে যাবে। বিয়োজনের এই অংশ আমাদের না দেখাইলেও চলবে। তাহলে এই হচ্ছে আমাদের শিকারজীবী খাদ্য শিকল। এরপরে আমরা চলে আসি পরজীবী বা প্যারাসাইটিক। তাইলে পরজীবী হিসেবে কারা কাজ করে? আমাদের দেহে যেরকম উকুন থাকে, তারপরে আচ্ছা এইটা দিয়েই আমরা আসি। আমাদের দেহে যে উকুন আছে, তাহলে উকুন বড় না আমরা বড়? তাহলে আমরা বড়। তার মানে পরজীবীরা সাধারণত তার চেয়ে বড় আকারের প্রাণীর দেহে আশ্রয় লাভ করে বেঁচে থাকে। তাইলে পরজীবী উদ্ভিদ প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। যে দেহে সে থাকে সেই দেহটাকে বলা হয় পোষক দেহ। এখন আমার দেহে যদি উকুন থাকে তাহলে আমার দেহটা হবে উকুনের পোষক দেহ, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে আচ্ছা, তাইলে এখানে একটা কথা একটু বলে দেওয়া আছে, এটা একটু রিডিং করে দিও, যে কোনো কোনো ক্ষেত্রে একটি পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। ব্যাপারটা এরকম, মনে করো গরুর দেহে, গরুর দেহে আমাদের উকুনের মতোই একটা কি হয়? পোকা হয়, তাই না? যেটাকে আমরা কি যে বলে আটাল বলে। তাইলে এই আটাল মনে করো গরুর দেহে হইল, এই আঁটালের দেহে আবার মনে করো যে আর একটা উকুন হইল, আঁটালের দেহে কী হইল? আর একটা উকুন হইল। তাইলে দেখো, আঁটাল খাচ্ছে কার থেকে? গরুর থেকে। আবার আঁটালের থেকে কে খাচ্ছে? উকুন খাচ্ছে। তাইলে এই যে একটা পরজীবীর ওপর আর একটা পরজীবী নির্ভর করেও জীবন ধারণ করতে পারে, এরকমও ঘটে। তাইলে এক্ষেত্রে কি হয়? যে খাদ্য শিকলের প্রথম ধাপে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। তাইলে এখানে কি খাদ্য প্রথম ধাপে সবুজ উদ্ভিদ আছে? নাই। আছে কে? গরুর দেহ থেকে এই পরজীবিতা শুরু হচ্ছে। তাহলে এই পরজীবিতার সাথে আমাদের সবুজ উদ্ভিদের সম্পৃক্ততা নাই। এই জন্য যেহেতু সবুজ উদ্ভিদ এখানে নাই, উৎপাদক নাই, উৎপাদকটা উজ্জ্ব আছে, গরু কবে কীভাবে উৎপাদকের ওপর নির্ভরশীল ছিল সেই হিসাবে এখানে আমাদের মুখ্য হয়ে উঠতেছে না। এই জন্য এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় অসম্পূর্ণ। তাইলে এই
একটা জিনিস মনে রাখবা, পরজীবী আর মৃতজীবী এই দুইটা খাদ্য শিকলই কী ধরনের? অসম্পূর্ণ খাদ্য শিকল। কেন অসম্পূর্ণ? এখানে খাদ্য শিকলের প্রথম ধাপে সবুজ উদ্ভিদ বা উৎপাদক থাকে না, না থাকলে এরা অসম্পূর্ণ। তাইলে দেখো, মানুষের দেহে খায় মশা, আবার মশার দেহের ভেতরে থাকে কি? ডেঙ্গু ভাইরাস। তাহলে ডেঙ্গু, মশার দেহে ডেঙ্গু ভাইরাস থাকে। তাহলে ভাইরাস তো আলাদা জিনিস, মশা তো আর ভাইরাস না, তাই না? ভাইরাস তো আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। তাইলে এইটা হচ্ছে পরজীবী খাদ্য শিকলের ব্যাখ্যা। তাহলে দেখো, মানুষ খায়, মানুষের রক্ত খেয়ে মশা বাঁচতেছে, মশা খেয়ে মশার দেহ থেকে আবার পুষ্টি নিয়ে ডেঙ্গু ভাইরাস বাঁচতেছে। এখানে আমাদের ডেঙ্গু কে করে এটা একটু বলা আছে, স্ত্রী এডিস মশা। মনে রাখবা, মেয়েদের কাজই কামড়াকামড়ি করা, তার মানে যত কামড়াকামড়ি সব মেয়েরা, তাহলে কামড়ায় মেয়ে মশা। আমাদের যে কামড়ায় এটা হচ্ছে মেয়ে মশা, ছেলে মশা কখনো কামড়ায় না। ছেলে মশার কাজ শুধু সন্তান উৎপাদন, সে সন্তান উৎপাদন করবে, করে জীবন বিসর্জন দিয়ে মারা যাবে, কাজই এটা। মৌমাছির ক্ষেত্রেও এরকম ঘটে। তাইলে আমাদের চলে আসি মানবদের রক্ত শোষণকারী কোন মশা? অবশ্যই স্ত্রী এডিস। স্ত্রীটা মনে রাখতে হবে, ফিমেল এডিস। তাহলে নিজে সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না। তাইলে এডিস মশা নিজে পুষ্টি লাভ করে না, কিন্তু সে রক্ত খায় কেন? তার গর্ভস্থ ডিমের বিকাশের জন্য। এই আমাদের রক্ত যে তার পেটে যে ডিম থাকে, এই ডিমের বিকাশে কাজে লাগায়। মূলত আসলে এখানে অনেক হিউজ একটা ঘটনা আছে, তোমাদের আসলে অনেক সুপারফিশিয়ালি বলা, তো এখানে ডিটেইলস একটু বেসিকটা জেনে রাখো। আসলে এই এডিস মশাটা কামড়ায় যখন, তাইলে এডিস মশা যখন আমাদের কামড়ায়, কামড়ানোর পরে তার ক্রপের ভেতরে এই আমাদের আর ডেঙ্গু যে ভাইরাস, এই ভাইরাসটা থাকে। তো সে কামড়ানোর সময় লালার সাথে এই ভাইরাসটা আমাদের দেহে চলে আসে আর কি। এইভাবে আমাদের ডেঙ্গু রোগ করে। তো এই আমাদের সচরাচর এডিস মশা বাদেও অন্যান্য যে সকল মশা আছে, তাহলে মশার কামড়ায় সবসময় ফিমেল। এজন্য মশাবাহিত যত রোগ আছে, ডেঙ্গু বলো, চিকনগুনিয়া বলো, এগুলার সব ক্ষেত্রে অপশনের প্রথমে আগে দেখতে হবে স্ত্রী বা ফিমেল কথাটা লেখা আছে কিনা। ওকে, তাইলে আমরা চলে আসি পরজীবী খাদ্য শিকল আমাদের শেষ, আমরা চলে আসি মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী মানে কি? মৃত জিনিসের ওপর, তাহলে মৃত দেহের ওপর নির্ভর করে এরা জীবন ধারণ করবে। তাহলে মৃতদেহ, একটা মুরগি তোমার দেহে, তোমার বাসায় মারা গেছে, মুরগিটা ফালাই দিছো, কয়দিন পর যে দেখবা কি মুরগির ওপরে ছ্যাঁতা পড়ছে সাদা সাদা ছত্রাকের মতো। তাইলে এই মৃতদেহে জন্মাবে ছত্রাক, আবার ছত্রাকের ওই ছত্রাকের ওখানে ছত্রাক খেয়ে বাঁচবে কেঁচো। তাইলে এটা হচ্ছে, দেখো এই শিকলটা নির্ভর করতেছে কার ওপর? মূলত মৃতদেহের ওপর, তাই না? তাহলে মৃতদেহের সাথে এখানে আমাদের উৎপাদকের কোনো সম্পৃক্ততা নাই এই খাদ্য শিকলে। এই জন্য এই দুইটা খাদ্য শিকলকে কি বলা হচ্ছে? অসম্পূর্ণ খাদ্য শিকল। তাহলে নিচের কোনটি সম্পূর্ণ খাদ্য শিকল? শিকারজীবী খাদ্য শিকল। আর যেখানে কি থাকে? উৎপাদক। প্রথম স্তরে কি থাকে? উৎপাদক থাকে। ঠিক আছে? তাইলে এখানে একটু কথা বলা আছে যে এই যে খাদ্য শিকলগুলো অসম্পূর্ণ কেন, এই কথাটা এখানে একটু বলা আছে। আর লাস্ট লাইনটা একটু আমাদের মনে রাখতে হবে যে খাদ্য শিকল কিসের ওপর নির্ভর করে? বাস্তুতন্ত্রের খাদ্য শিকল বা বাস্তুতন্ত্রটাই কিসের ওপর নির্ভর করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্যকারিতার ওপর। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো, পৃথিবীতে কোনো জীব টিকে থাকতে পারত না, কোনো প্রাণী টিকে থাকতে পারতো না। উদ্ভিদও ধ্বংস, প্রাণীও ধ্বংস। তার মানে এই বাস্তুতন্ত্র বা খাদ্য শিকল যাই বলো, টোটালটাই সবুজ উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ করে এই প্রক্রিয়ার ওপর প্রতিষ্ঠিত। তার মানে এই প্রক্রিয়ার ওপর নির্ভর করে এটা প্রতিষ্ঠা লাভ করেছে। ওকে, খাদ্য শিকল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকলে আমাদের করতে পারো, না হলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। খাদ্য শিকল নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আমরা প্রথম থেকে 1 মিনিটে একবার রিভিশন দিয়ে দিই। কারো প্রশ্ন থাকলে এর মধ্যে রেডি করো, রিভিশন দেওয়ার পর সাথে সাথে জিজ্ঞেস করবা। স্যার, শিকারজীবী খাদ্য শিকলের মধ্যে যে উদাহরণগুলো আছে, অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দেখাইতে হবে? বুঝি নাই আরেকবার। হ্যাঁ হ্যাঁ, অ্যারো অ্যারো অ্যারো, হ্যাঁ ওই যে উদাহরণগুলো হ্যাঁ, আছে, উদাহরণে অবশ্যই অ্যারো চিহ্ন এগুলো দিতে হবে। অ্যারো চিহ্ন দিতে হবে, এগুলোর কথা বলতেছো না? এগুলা দিতে হবে। কারণ কি? দেখো, শক্তি বা পুষ্টি কার থেকে কার দেহে যাচ্ছে এটা দেখাইতে হবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। খাদ্য শিকল, খাদ্য শৃঙ্খল বা বাস্তুতন্ত্র যাই বলো না কেন, শক্তি বা পুষ্টি উপাদান একদিকে প্রবাহিত হয়। কয় দিকে প্রবাহিত হয়?
একদিকে দেখো, মানুষ থেকে মশা, মশা থেকে ডেঙ্গু ভাইরাস সামনের দিকেই যাচ্ছে, কখনো এই ব্যাকফ্লো হয় না। এই জন্য বলা হয় শক্তি প্রবাহ সবসময় একমুখী থাকে। এই একমুখিতা দেখাইতে হইলে অবশ্যই তীর চিহ্ন দেখাইতে হবে এবং এইটা সিরিয়ালি থাকতে হবে, কে কাকে খাচ্ছে এইটা সিরিয়ালি থাকা লাগবে। ঠিক আছে, এই জন্য ব্যাপারগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে এবং নিজে কল্পনা করে করে হিসাব করতে হবে। যেরকম এই মাঠের খাদ্য শিকলটা যদি আমরা চিন্তা করি, হিসাব করতে হবে, চিন্তা করতে হবে, মাঠে ঘাস আছে, ঘাস খাইলো, ঘাস খাবে কে? ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে খাবে কে? এরপর ব্যাঙ খাবে। ব্যাঙকে কে খাবে? ছোট সাপ খাবে। ছোট সাপকে কে খাবে? গুই সাপ খাবে। গুই সাপকে আর খাওয়ার দরকার নাই। গুই সাপকে আরও যদি খাইতে চাও তাহলে গুই সাপকে আর কে খায়? খায় না রে, কেউ খায় না। গুই সাপ শিয়াল খাইতে পারে হয়তো, গুই সাপের এই জায়গায় শিয়াল দিয়ে দিতে পারো, শিয়াল খাবে, এরকম ঘটনা আর কি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কাকে কে খাচ্ছে, এটা অবশ্যই তীরচিহ্ন দিয়ে দেখাতে হবে। আমরা চলে আসি, শুরু করছিলাম আমরা পুকুরের বাস্তুতন্ত্র দিয়ে। এখানে এত দাগানো কেন? দাগগুলো একটু ক্লিয়ার করতে হবে, রিভিশন দিতে একটু সময় দাও, আমি এটা ক্লিন করে নিই একটু। আচ্ছা, এরকম থাকুক। তাইলে আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা একটু পড়ে ফেলি, রিভিশন দিয়ে ফেলি। পুকুরের বাস্তুতন্ত্রে জড় উপাদান হিসেবে থাকবে অজৈব জৈব উপাদান। দুইটা অজৈব জৈব উপাদান লেখার পরে একবারে উদাহরণ দিয়ে দিতেও পারো, আলাদা করেও লিখতে পারো, যেহেতু পুকুরেরটা ভেঙে দেওয়া আছে, ভেঙে লিখবা। তাইলে অজৈব উপাদান হিসেবে থাকবে ওই যে প্রাণী উদ্ভিদের জৈব পদার্থ সমৃদ্ধ হিউমাস। জৈব উপাদান হিসেবে থাকবে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম, ফসফেট, এগুলা। তারপরে আমরা চলে আসি জড় উপাদান শেষ। এরপরে আমরা পাবো ভৌত উপাদান, আবহাওয়া, জলবায়ু, আবহাওয়ার মধ্যে সূর্যালোক, পানি, বাতাস। তারপরে আমরা চলে আসি জীব উপাদান। জীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক, খাদক, বিয়োজক। প্রথমে আমরা চলে আসি উৎপাদক। উৎপাদক হিসেবে কাজ করবে কে? ম্যাক্রোফাইট আর হচ্ছে সবুজ শ্যাওলা, তারপরে কচুরিপানা, ভাসমান ডুবন্ত ছোট বড় উদ্ভিদ, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন, ম্যাক্রোফাইট, এরা হচ্ছে কী হিসেবে কী হিসেবে কাজ করবে? উৎপাদক হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে আমরা চলে আসি খাদক হিসেবে। তাহলে প্রথম স্তরের খাদক, প্রথমে এখানে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন কথাটাও লিখতে পারবা, এখানে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন লিখি নাই। ফাইটোপ্ল্যাঙ্কটন কথাটাও লিখতে পারবা, ম্যাক্রোফাইট কথাটাও লিখতে পারবা। ম্যাক্রোফাইট, এটা একটু লিখে নিও, ফাইটোপ্ল্যাঙ্কটন আর ম্যাক্রোফাইট। তাহলে এই দুইটা কথা একটু লিখে নিও, ফাইটোপ্ল্যাঙ্কটন আর হচ্ছে ম্যাক্রোফাইট। তারপরে আমরা চলে আসি খাদক। খাদক তাহলে তিনটে স্তরে আমরা পাবো। প্রথম স্তরের খাদক যারা এগুলাকে খেয়ে বাঁচবে, তার মানে সবুজ উদ্ভিদকে খেয়ে বাঁচবে, তাহলে ছোট জিনিসপত্র আর বড়দের মধ্যে রুই কাতলা। তারপরে আমরা দ্বিতীয় স্তরে খাদকে চলে আসি, যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচবে, ছোটো মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, ব্যাঙ। তৃতীয় স্তরে খাদকে চলে আসো বতে বড় মাছ, বতে বক। তারপরে আমরা চলে আসি বিয়োজক, মাটিতে বিএফ থাকবে, তারা বিয়োজন ঘটাবে। তাহলে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। তারপরে প্ল্যাঙ্কটন, পানিতে ভাসমান ছোট ছোট সকল জীবদের প্ল্যাঙ্কটন বলে। ফাইটোপ্ল্যাঙ্কটন ছোট উদ্ভিদদের বলে, আর জুপ্ল্যাঙ্কটন পানিতে ভাসমান ছোট প্রাণীদের বলে। এরপরে আমরা চলে আসি খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা পড়ছি। প্রথমেই আমরা সংজ্ঞাটা পড়ে নিছি যে খাদ্য শক্তি উৎপাদক থেকে বিভিন্ন স্তরের মধ্যে প্রবাহিত হওয়াকেই কি বলা হয়? খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলা হয়। তারপরে আমরা মাঠের বাস্তুতন্ত্র পড়ছি, তারপরে আমরা ধান ক্ষেতের বাস্তুতন্ত্র পড়ছি, তারপরে আমরা সমুদ্রের বাস্তুতন্ত্র সম্পর্কে একটা ধারণা নিছি, তারপরে আমরা মরুভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে একটা ধারণা নিছি, তারপরে আমরা ট্রফিক লেভেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিছি যে উৎপাদক প্রথম ট্রফিক লেভেল হিসেবে থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে আমরা চলে আসি খাদ্য শিকল। খাদ্য শিকলটা কি? এই যে কাকে খেয়ে কে বাঁচতেছে এইটার যে সাইক্লিক্যাল একটা উপস্থাপনা, এটাই হচ্ছে খাদ্য শিকল আর কি। খাদ্য শিকল তিন ধরনের আছে, শিকারজীবী, পরজীবী, মৃতজীবী, প্রত্যেকটা দিয়ে দিয়ে আলাদাভাবে আসতে পারে। তাহলে শিকারজীবী কি? যেটার প্রথমে থাকে উৎপাদক, এখানে এই কথাটা লেখা নাই, প্রথমে থাকবে কে? উৎপাদক। তারপরে উৎপাদক খেয়ে বাঁচবে কে? এই যে দেখ উৎপাদক ঘাস, প্রথমে কে আছে? উৎপাদক। উৎপাদককে খেয়ে বাঁচবে হচ্ছে প্রথম স্তরের খাদক ঘাস ফড়িং। তারপরে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর বা সর্বোচ্চ স্তর, এভাবে চলবে। পরজীবী কি? পরের ওপর নির্ভর করে জীবন ধারণ করে। মানুষের ওপর, মানুষকে খায় মশা, মশার ভেতরে থাকে ডেঙ্গু ভাইরাস। তাহলে স্ত্রী ডেঙ্গু কথাটা, স্ত্রী এডিস কথাটা মনে রাখবা। তারপরে আমাদের মৃতজীবী, তার মানে মৃতদেহের ওপর নির্ভর করে বাস করবে। মৃতদেহের ওপর জন্মাবে ছত্রাক, ছত্রাককে খাবে কেঁচো। তাইলে তীর চিহ্ন
সামনের দিকে। তাইলে আমরা যে তিন ধরনের খাদ্য শিকল পড়লাম, তার মধ্যে পরজীবী আর মৃতজীবী হচ্ছে অসম্পূর্ণ, আর হচ্ছে শিকারজীবীটা সম্পূর্ণ। কেন সম্পূর্ণ, কেন অসম্পূর্ণ? যেটাতে প্রথম স্তরে উৎপাদক থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ, এই দুইটাতে প্রথম স্তরে উৎপাদক থাকে না, অনুপস্থিত থাকে, এই জন্য এই দুইটা অসম্পূর্ণ। মানে থাকবে না একদমই তা না, কারণ মানুষ তো ধরো যে শাক খায়, তবে শুধু যে শাক খেয়েই জীবন ধারণ করে এমন তো না, এই জন্য বলা হচ্ছে যে এখানে আসলে ওইটার গুরুত্ব কম, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে আমাদের আজকের ক্লাসে পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করতে পারো। আগামীকালকে আমরা পড়ব খাদ্যজাল। খাদ্যজাল সম্পর্কে এগুলো হচ্ছে ম্যাথের মতো, বুঝলে অনেক সোজা, না বুঝলে খুবই প্যারা। তাইলে খাদ্যজাল সম্পর্কে এই ছবিগুলো আমাদের সব বিশ্লেষণ করে করে বের করতে হবে। ক্লাস না করলে কিন্তু পারবা না, ক্লাসে উপস্থিত থাকতে হবে। কালকে আমরা খাদ্যজাল 2টা বের করব, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কে ধারণা নিব, ট্রফিক লেভেল সম্পর্কে ধারণা নিব। তারপরের দিন জীববৈচিত্র্য, শক্তি পিরামিড, এগুলো শেষ হবে। অনেক দিন লাগবে রে, শেষে আবার এক্সট্রা করে পড়াইতে হবে তোমার হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাস। এখানে ছোট্ট করে গ্রিন হাউস গ্যাস দিয়ে রাখছে, বাট গ্রিন হাউস গ্যাস থেকে অনেক প্রশ্ন আসে। এই যে গ্রিন হাউস গ্যাসের 2টা আলাদা আমি নোট দিয়ে দিছি। তাইলে আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করো, না হলে আমরা শেষ করি ক্লাসটা। প্রশ্ন আছে? ওকে, তাইলে আমরা শেষ করছি। প্রশ্ন থাকলে তো এরপরও যদি কেউ কিছু না বুঝো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ইনবক্স করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আগামীকালকে ক্লাস হবে একই 8:30টায়। ধন্যবাদ।